প্রিভিয়াস ক্লাসে আমি হচ্ছে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ড্রাগ ডিস্ট্রিবিউশন পড়াচ্ছিলাম। তোমাদেরকে কিছুটা ইয়ে করেছিলাম যে ফ্যাক্টরস, what are the factors modifying drug distribution। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল প্রথমটা হলো লিপিড সলিবিলিটি অফ ড্রাগস, মলিকুলার সাইজ, ডিগ্রি অফ আয়োনাইজেশন। এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো না বললেও চলবে। লিপিড সলিবিলিটির পরেই তোমরা ডাইরেক্ট বলবা প্লাজমা প্রোটিন বাইন্ডিং, অ্যাফিনিটি ফর ডিফারেন্ট টিস্যু, ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার, ডিপোজিশন ইনটু বডি ফ্যাট এন্ড প্যাথোলজিক্যাল কন্ডিশন অফ দি বডি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। যে লিপিড সলিবিলিটি ড্রাগ তোমরা জানো যে হাইলি লিপিড সলিবল ড্রাগস গুলো কি হয়, বডিতে ইজিলি ডিস্ট্রিবিউটেড হয়, দে ক্যান ইজিলি ক্রস দা সেল মেমব্রেন। কারণ হচ্ছে আমাদের সেল মেমব্রেনটা হচ্ছে লিপিড বাইলার, এর জন্য তারা ইজিলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায় বডিতে, যার কারণে এদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক হাই থাকে। ঠিক আছে, আর যদি ওয়াটার সলিবল ড্রাগ হয় তাহলে বডিতে ডিস্ট্রিবিউটেড হতে পারে না, এদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হবে লো। ঠিক আছে, তো মলিকুলার সাইজ অফ দি ড্রাগ যেটা, লার্জ সাইজ গুলো কম ডিস্ট্রিবিউটেড হবে, স্মলার সাইজ ড্রাগস গুলো তাড়াতাড়ি ডিস্ট্রিবিউটেড হবে। আচ্ছা, আয়নাইজড অবস্থায় ড্রাগ ডিস্ট্রিবিউটেড হয় না। ঠিক আছে, আনআয়নাইজড অবস্থায় কি হবে, আনআয়নাইজড অবস্থায় ড্রাগ ডিস্ট্রিবিউশন হবে, অ্যাবজর্পশন হবে, ডিস্ট্রিবিউশন হবে। আয়নাইজড অবস্থায় ড্রাগ অ্যাবজর্পশনও হয় না, ডিস্ট্রিবিউশনও হয় না। ঠিক আছে, আচ্ছা, প্লাজমা প্রোটিন বাইন্ডিং। এখন আসো প্লাজমা প্রোটিন বাইন্ডিং কিভাবে বডি ড্রাগ ডিস্ট্রিবিউশনকে ইনফ্লুয়েন্স করে। হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগস গুলো কোথায় থাকে, হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগস গুলো দে আর লার্জলি রেস্ট্রিক্টেড টু দি ভাস্কুলার কম্পার্টমেন্ট। ঠিক আছে, প্রোটিন বাউন্ড অবস্থায় তোমার ড্রাগ গুলো কি থাকে, দে আর রিজার্ভ এন্ড ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ এন্ড রিজার্ভ ফর্ম অফ ড্রাগ, দে আর বাউন্ড টু প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা প্রোটিন যেহেতু প্লাজমাতে থাকে, সো তারা কোথায় থাকবে, দে আর টোটালি কনফাইন্ড টু প্লাজমা, so they have low volume of distribution। তাহলে highly protein bound drugs গুলো volume of distribution low হবে। বুঝা গেল কথাটা? জি ম্যাম। আচ্ছা, ওয়ারফেরিন যেমন এক্সাম্পল তোমাদেরকে জিজ্ঞেস করবে কয়েকটা হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগের নাম বলো, যেমন হচ্ছে ওয়ারফেরিন। ওয়ারফেরিন 99% প্রোটিন বাউন্ড। ঠিক আছে, এটার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন খুবই লো, 0.1 লিটার পার কেজি। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু লং প্লাজমা হাফ লাইফ। কেন? কারণ হচ্ছে এটা প্লাজমার সাথে বাউন্ড অবস্থায় থাকে, অল্প অল্প করে এটা রিলিজ হয় এবং অল্প অল্প করে কাজ করে, এই জন্য এটার ডিউরেশন অফ অ্যাকশন অনেক লং। হ্যাঁ, হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, volume of distribution of long is low but duration of action is long। আচ্ছা, next কি, affinity for different tissue। আচ্ছা, different drugs have affinity for different sites। আমাদের বডির ডিফারেন্ট টিস্যু প্রতি এক একটা ড্রাগের অ্যাফিনিটি থাকে। যেমন ফর এক্সাম্পল ডায়াগক্সিন। ডায়াগক্সিনটা আমরা কোথায় ইউজ করি, আমরা হার্ট ফেলিউর ইউজ করি ডায়াগক্সিন। ডায়াগক্সিনের অ্যাফিনিটি কার প্রতি, ডায়াগক্সিন ইজ অ্যাকুমুলেটেড ইনটু দি মায়োকার্ডিয়াম। ঠিক আছে, মায়োকার্ডিয়ামে এটা কোথায় জমা হচ্ছে, মায়োকার্ডিয়ামে জমা হয়, মায়োকার্ডিয়ামের প্রতি তার অ্যাফিনিটি আছে। সো এখানে ডায়াগক্সিনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক হাই থাকে, 6 লিটার পার কেজি। ঠিক আছে, আয়োডিন। আয়োডিনটা কোথায় জমা হয়, থাইরয়েড গ্ল্যান্ডে। আমরা জানি যে আমরা আয়োডিন ডেফিসিয়েন্সি কোয়াটার ইউজ করি। হ্যাঁ, তো থাইরয়েড গ্ল্যান্ডে যে আয়োডিনটা জমা হয়, আয়োডিনের অ্যাফিনিটি আছে ফর থাইরয়েড গ্ল্যান্ড, সেখানে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন প্রায় 3.5 লিটার পার কেজি। আচ্ছা, এদের সমস্যাটা কি, এদের হোয়াট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং ইন কেস অফ পয়জনিং উইথ হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, তাদেরকে আমরা বডি থেকে ইজিলি বের করতে পারবো না। ঠিক আছে, ইভেন বাই হিমোডায়ালাইসিস। এই যে ড্রাগস গুলো বিভিন্ন টিস্যুতে যে হাইলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, তাদেরকে হিমোডায়ালাইসিস মানে কি, হিমোডায়ালাইসিস মানে হচ্ছে, হিমো মানে কি ব্লাড, ব্লাডকে ডায়ালাইসিস করে ওই ড্রাগস গুলোকে ইজিলি বডি থেকে রিমুভ করা যায় না। ইট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ ড্রাগস হ্যাভিং লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এই কথাটা কি বোঝা গেল? ম্যাম, এটা আরেকবার একটু বললে ভালো হতো। ঠিক আছে, তাহলে আমি কি বললাম যে এক একটা ড্রাগ, মানে এটা কিন্তু খুব সহজ, যে আমার তার প্রতি আসক্তি আছে, তার ড্রাগেরও সেরকম আসক্তি আছে। এক একটা ড্রাগের, কিছু কিছু ড্রাগের কিছু কিছু টিস্যুর প্রতি অ্যাফিনিটি থাকে। যেমন ডায়াগক্সিন একটা ড্রাগ, যেটাকে আমরা কোথায় ইউজ করি, হার্ট ফেলিউরে ইউজ করি। সে কোথায় জমা হয়, মায়োকার্ডিয়ামে জমা হয়। হ্যাঁ, কার্ডিয়াক টিস্যুতে জমা হয়, সেখানে তার ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অনেক হাই থাকে। আমরা যদি ওখানে ক্যালকুলেট করি, দেখা যাবে প্রায় 6 লিটার পার কেজি আমাদের কি হবে, ডায়াগক্সিনের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আয়োডিন, আয়োডিনের কোথায় জমা হয়, গয়টারে জমা হয়, দেখা যাবে কত,
3.5 লিটার পার কেজি। এরকম ক্লোরোকুইন কোথায় জমা হয়? ক্লোরোকুইন রেটিনাতে জমা হয়। These drugs have high volume of distribution, ঠিক আছে, বডিতে হাইলি ডিস্ট্রিবিউটেড থাকে। এদের কি সমস্যা কি? What are the clinical significance of drugs having high volume of distribution? এটা কিন্তু তোমাদের রিটার্নের কোশ্চেন। তখন তোমাদের এই কোশ্চেনের অ্যানসার লিখতে হবে ইন কেস অফ ড্রাগ ওভারডোজ অথবা ইন কেস অফ পয়জনিং। আমরা যখন ওভারডোজ হয় অথবা ড্রাগ টক্সিসিটি হয় সেটাকে আমরা পয়জনিংও বলি, ঠিক আছে। তো তাহলে ইন কেস অফ পয়জনিং দ্য ড্রাগস উইথ হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন cannot be easily removed from the body even by hemodialysis. Hemodialysis অর্থ কি? Hemodialysis হচ্ছে যে ব্লাডটাকে আমরা ডায়ালাইজ করে বডি থেকে এই ড্রাগস গুলোকে ইজিলি বের করতে পারবো না। এখন কি কথাটা বোঝা গেল? জি ম্যাম। আচ্ছা, নেক্সট ফ্যাক্টর কি? ব্লাড ব্রেন ব্যারিয়ার। আমাদের ব্লাড ব্রেন ব্যারিয়ারটা তো আমরা জানি যেটা কোথায় থাকে। হ্যাঁ, তো ব্লাড ব্রেন ব্যারিয়ারে কি থাকে? যে ব্লাড ব্রেন ব্যারিয়ারেতে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস থাকে ইন ব্রেন, হ্যাঁ, এবং তাদের ভিতরে কি থাকে? টাইট জাংশন থাকে এবং সেখানে ইন্ট্রাসেলুলার পোর্স খুবই মানে কম থাকে। হ্যাঁ, তো তাহলে যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের ভিতরে যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস গুলো থাকে তাদের ভিতরে টাইট জাংশনস থাকে এবং তাদের ভিতরে ইন্ট্রাসেলুলার পোর্স খুবই কম থাকে, ঠিক আছে। তো যার কারণে কি হয়? এই নিউরাল টিস্যু যেটা, যে ব্লাড ব্রেন ব্যারিয়ারের যে নিউরাল টিস্যু থাকে তারা কি করে? ক্যাপিলারিটাকে কভার করে রাখে, ঠিক আছে। কভার করে রাখলে এই ক্যাপিলারি endothelium and nervous tissue together they form the blood brain barrier, ঠিক আছে। তো এই যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম এন্ড নার্ভাস টিস্যু, নিউরাল টিস্যু যেটা একটা আরেকটাকে কভার করে রাখতেছে এবং তাদের ভিতরে কোনো মানে স্পেস থাকে না, হ্যাঁ, এটা একটাকে আরেকটাকে খুব টাইটলি কভার করে রাখে। এই দুটো একসাথে কি ফর্ম করছে? ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কারা ক্রস করতে পারে? অনলি লিপিড সলিউবল ড্রাগস। ওয়াটার সলিউবল ড্রাগস ক্যানট পেনিট্রেট ব্লাড ব্রেন ব্যারিয়ার, ঠিক আছে, এবং দে ক্যানট এন্টার দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। কারা? ওয়াটার সলিউবল ড্রাগ। কিন্তু লিপিড সলিউবল ড্রাগস তুমি যদি দাও, লিপিড সলিউবল ড্রাগস কিন্তু ইজিলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে, ঠিক আছে। These barriers are lipoidal and limit the entry of non-lipid soluble drugs. Example, streptomycin, যেমন অ্যামাইনোগ্লাইকোসাইডস। কতগুলো অ্যান্টিবায়োটিক আছে যেগুলো তোমাদেরকে সেকেন্ড টার্মে পড়ানো হয়, যে অ্যামাইনোগ্লাইকোসাইডস একটা অ্যান্টিবায়োটিক যারা ওয়াটার সলিউবল, তারা highly polar and water soluble drugs. They are not absorbed from the body when given orally. কেন? বিকজ তারা পোলার ড্রাগ, এক নম্বর ওয়াটার সলিউবল, এবং তারা কি? তারা হচ্ছে আয়নাইজড ড্রাগ, আয়নাইজড অবস্থায় থাকে, যার কারণে আমরা যদি এই সমস্ত ড্রাগগুলোকে ওরালি নিই তারা কি হবে না? তারা বডিতে অ্যাবজর্ব হয় না। সো উই হ্যাভ টু গিভ দেম প্যারেন্টারালি, ঠিক আছে, আইদার ইন্ট্রামাসকুলার অর ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়। তো অ্যামাইনোগ্লাইকোসাইড গ্রুপের মধ্যে অনেকগুলো ড্রাগ আছে, তার মধ্যে এক প্যারেন্ট ড্রাগ যেটা সেটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিন। তো এরা কি করতে পারে না? এরা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, যেহেতু এরা ওয়াটার সলিউবল ড্রাগস, তারা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। কিন্তু কখন পারবে? পারবে, একটা সময় পারবে। কখন? ইন কেস অফ ইনফ্লামেশন অফ পেইন অর ম্যানিঞ্জেস। যদি পেইন অথবা ম্যানিঞ্জেসে ব্রেন অথবা ম্যানিঞ্জেসে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয় অথবা ইনফেকশন হয়, যখন ইনফ্লামেশন হবে তখন কি হয়? তখন এই ব্যারিয়ার ভিতরে যে ক্যাপিলারি এন্ডোথেলিয়াল সেলস এবং যে টাইট জাংশনটা থাকে সেটা লুজ হয়ে যায়, হ্যাঁ, লুজ হয়ে যায়, এবং সেখান থেকে কি হয়? পারমিয়াবিলিটি বেড়ে যায়। এই ব্যারিয়ারের ভিতরে কি হয়? পারমিয়াবিলিটি বেড়ে যায়। বেড়ে গেলে তখন পারমিয়াবিলিটি বেড়ে গেলে তখন কিন্তু ওয়াটার সলিউবল ড্রাগস গুলো তখন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এন্টার করতে পারবে। যখন আমাদের ইনফ্লামেশন হয় অথবা ইনফ্লামেশন অফ ম্যানিঞ্জেস হলো, ম্যানিঞ্জাইটিস হলো, তখন কিন্তু আমরা এই ওয়াটার সলিউবল ড্রাগস গুলো দিতে পারবো, হ্যাঁ, ট্রিটমেন্টে আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট একটা কথা, যে কখন আমরা ইউজ করতে পারবো এই ড্রাগগুলা? আমরা ইউজ করতে পারবো ডিউরিং ইনফ্লামেশন অর ইনফেকশন অফ ম্যানিঞ্জেস। যখন ম্যানিঞ্জাইটিস হবে তখন কি হবে? ব্যারিয়ারটার পারমিয়াবিলিটি বেড়ে যাবে এবং ওয়াটার সলিউবল ড্রাগস ক্যান ইজিলি ক্রস দি ব্লাড ব্রেন ব্যারিয়ার এন্ড এন্টার ইনটু দি ম্যানিঞ্জেস। দেন use water soluble drugs to treat meningitis. বুঝা গেল এই পর্যন্ত? জি ম্যাম। Blood brain barrier is deficient and chemoreceptor trigger zone. Chemoreceptor trigger zone যেখানে থাকে সেখানে কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ারটা নাই, ঠিক আছে, এই মেডুলা অবলঙ্গাটা। এই জায়গাটাতে
লিপিড সলিউবল ইনসলিউবল যে ড্রাগস গুলো আছে তারা কিন্তু এখান থেকে ঢুকতে পারে, ঠিক আছে, and enter into certain paraventricular sites, paraventricular sites ও তারা যেতে পারে। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কোথায় ডেফিশিয়েন্ট আছে? যেখানে থাকে সেখানে এটা ডেফিশিয়েন্ট থাকে এবং সেখান থেকে ওয়াটার সলিউবল ড্রাগস গুলো ইজিলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে এন্টার করতে পারে। তাহলে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা বোঝা গেল? জি ম্যাম। কোথায়? আচ্ছা, ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। এরপর আসো যে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার। প্লাসেন্টাল ব্যারিয়ারটা কোথায়? ডিউরিং প্রেগন্যান্সিতে এটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ আমরা ডিউরিং প্রেগন্যান্সি আমরা অনেক ড্রাগ ইউজ করতে পারি না, এই জন্য আমাদের ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারটা খুবই ইম্পর্টেন্ট। প্লাসেন্টাল ব্যারিয়ার লাইপয়েডাল, এটাও কিন্তু লাইপয়েডাল মানে হচ্ছে লিপিড সলিউবল। লিপিড সলিউবলকে ইজিলি সে কি করবে? পারমিট করবে টু এন্টার ইনটু দি ক্রস দ্য প্লাসেন্টা and enter into the fetus, ঠিক আছে? They allow free passage of lipid soluble drugs. They do not allow passage of water soluble drugs. Restricted amount of non-lipid soluble drugs when present in high concentration or for long period in maternal circulation, they can get access to the fetus. অনেকদিন যাবত যদি কেউ ওয়াটার সলিউবল ড্রাগস কোনো কারণে খেতে থাকে অথবা অনেক সময় যদি তোমার হাই কনসেন্ট্রেশনে এটা ম্যাটারনাল সার্কুলেশনে থাকে তখন এটা ফিটাসে এন্টার করতে পারে, বাট সেটা খুবই লো অ্যামাউন্টে, ঠিক আছে? তো এটা incomplete period and almost any drug taken by mother can affect the fetus. এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যেহেতু একটা ইনকমপ্লিট ব্যারিয়ার, যে কোনো সময় ওষুধ নিয়ে সেটা কি হতে পারে? it can cross the placental barrier and enter into the fetus. সো আমাদেরকে জানতে হবে, এটা আমাদের দরকার কেন এটা জানা? প্লাসেন্টাল ব্যারিয়ার বিকজ সাম ড্রাগস আর teratogenic to the fetus, তাই না? সেফলি তুমি মাকে দিতে পারবে না, তোমাকে জানতে হবে যে প্রেগন্যান্ট ওমেনে কোন কোন ড্রাগস গুলা সেফ, কোন কোন ড্রাগস গুলা সেফ না। টেরাটোজেনিক ড্রাগ জানার জন্য আমাদের কি আছে? ক্যাটাগরি এ বি সি ড্রাগ আছে। ক্যাটাগরি সি ডি যেগুলো সেগুলো দেওয়াই যাবে না, এ বি ড্রাগ যেগুলো সেগুলো মোটামুটি সেফ, সেগুলো আমরা ইউজ করতে পারবো যদি পেশেন্টের প্রয়োজন হয়। তাহলে ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার বোঝা গেল? জি ম্যাম। ওকে, এখন আসো ডিপোজিশন ইনটু বডি ফ্যাট। আমাদের বডির সবচেয়ে বড় ইয়েটা কোনটা? সেটা হচ্ছে স্কিন। তারপরে কিন্তু আমাদের বডি লার্জ কম্পার্টমেন্ট কোনটা? ফ্যাট, তাই না? স্কিনটা হচ্ছে সবচেয়ে বড় অর্গান, তাই না? আমাদের পুরো বডিকে পেঁচায় আছে। তারপরে নেক্সট কি? ফ্যাট। ফ্যাট তো আমাদের পুরো বডিতেই থাকে এবং ইট রিপ্রেজেন্টস এ লার্জ নন পোলার কম্পার্টমেন্ট অফ দি বডি। Highly lipid soluble drugs easily accumulate in the body fat, producing a large reservoir for the drug. যে ড্রাগস গুলো হাইলি লিপিড সলিউবল সেগুলো যদি বডি ফ্যাটে জমা হয় তাহলে কিন্তু বডি থেকে এদেরকে সহজে বের করা যাবে না। দে আর অ্যাকুমুলেটেড ইনটু দ্য বডি এন্ড প্রোডিউস ড্রাগ টক্সিসিটি, ঠিক আছে? তো এই জন্য আমাদের এইটা খুবই ইম্পর্টেন্ট যে কোন ড্রাগস গুলো বডি ফ্যাটে ডিপোজিটেড হয় সেগুলো যদি আমরা দিই সেই ড্রাগস গুলোকে কিন্তু সহজে বডি থেকে বের করা যায় না, বিকজ দে ফর্ম আ লার্জ রিজার্ভার ইনটু দি বডি ফ্যাট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি? প্যাথোলজিক্যাল স্টেটস। আচ্ছা, যে কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন যেমন ড্রাগ অ্যাবজর্পশনকে হ্যাম্পার করে ঠিক তেমনি ড্রাগ ডিস্ট্রিবিউশনকে হ্যাম্পার করতে পারে, তাই না? তো যেমন ধরো সার্টেন ডিজিজ যেমন কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর বলো বা ইউরেমিয়া বলো বা লিভার সিরোসিস বলো, তারা কি করে? বডির দে ক্যান অল্টার দ্য ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অফ মেনি ড্রাগ। হ্যাঁ, দেখা গেল কোনো ড্রাগের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লো ছিল, কিন্তু দেখা গেল যে কার্ডিয়াক ফেলিওর হয়েছে অথবা ইউরেমিয়া হয়েছে অথবা লিভার ডিজিজ হয়েছে, মেটাবলিজম কমে গেছে, তখন দেখা গেল কি এই ড্রাগস গুলোর ভলিউম অফ ডিস্ট্রিবিউশন হাই হয়ে গেছে এবং বডিতে ড্রাগ গুলো কি করতেছে? ড্রাগ টক্সিসিটি ডেভেলপ করছে। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, তাহলে these are the factors influencing drug distribution. এখন আসো যে প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং দিয়ে কিন্তু তোমাদের একটা রিটেনের কোশ্চেন থাকে। রিটেনের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগ influence both pharmacokinetics and pharmacodynamics of a drug. Explain the statement. এটা এখন তোমাদের সবচেয়ে মানে একটা প্রিয় কোশ্চেন, টিচারদের এটা তারা প্রায় দেয়। তো
কোশ্চেনটা আবার বলতেছি, প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ আ ড্রাগ influence both pharmacokinetics and pharmacodynamics of a drug. Explain the statement. বুঝা গেল কোশ্চেন? জি ম্যাম। আচ্ছা, এখন দেখো যে প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা কি, প্লাজমা প্রোটিন গুলো কোনগুলো আমরা জানি তাই না, আমাদের বডির মেইন প্লাজমা প্রোটিন কোনগুলো যেগুলো ব্লাডে আছে, একটা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ঠিক আছে, আরেকটা আছে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন। অ্যালবুমিন যেটা মোস্ট অফ দি ড্রাগস বাইন্ড উইথ দি অ্যালবুমিন, ঠিক আছে, মোস্ট অফ দি ড্রাগস বাইন্ড উইথ দি অ্যালবুমিন, মানে বেশিরভাগ অ্যাসিডিক ড্রাগস যেগুলো, অ্যাসিডিক ড্রাগস গুলো কিন্তু অ্যালবুমিনের সাথে বাইন্ড করে, বেশিরভাগ অ্যাসিডিক ড্রাগ গুলো অ্যালবুমিনের সাথে বাইন্ড করে। গ্লোবিউলিনটা গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে, যেমন কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন ফর স্টেরয়েড, থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন ফর থাইরয়েড, মানে হরমোন যেগুলো আছে, ঠিক আছে, আমাদের বডিতে যে হরমোন গুলো আমরা যে দেই তাদের জন্য গ্লোবিউলিন আছে, গ্লোবিউলিন যেমন কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, হ্যাঁ। আর আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন যেটা, এটার সাথে বাইন্ড করে কারা, বেসিক ড্রাগস গুলো, বেসিক ড্রাগস গুলো বাইন্ড করে কার সাথে, আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, যেমন কুইনিডিন, ক্লোরোকুইন এটসেট্রা। তাহলে বুঝা গেল, তাহলে অ্যালবুমিনের সাথে বাইন্ড করছে কারা, মোস্ট অফ দ্য অ্যাসিডিক ড্রাগস বাইন্ড উইথ অ্যালবুমিন। গ্লোবিউলিনের সাথে ইউজুয়ালি হরমোন গুলো বাইন্ড করে, যেমন কর্টিসল বাইন্ডিং গ্লোবিউলিন, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন। আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন এটা হচ্ছে মোস্ট অফ দ্য বেসিক ড্রাগস বাইন্ড উইথ আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, যেমন কুইনিডিন, ক্লোরোকুইন এটসেট্রা। আচ্ছা, এখন আমরা মানে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিংস, তোমাদের কিন্তু এটা আরেকটা কোশ্চেন, হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং অফ ড্রাগ। প্লাজমা প্রোটিন বাইন্ডিং দিয়ে তুমি কি বুঝতে পারবা, অ্যাকচুয়ালি কি বোঝা যায়? ড্রাগস বাইন্ড উইথ প্লাজমা প্রোটিন ইউজুয়ালি বাই উইক বন্ড, ইউজুয়ালি প্লাজমা প্রোটিনের সাথে ড্রাগ বাইন্ড করে কি দিয়ে, উইক বন্ড দিয়ে বাইন্ড করে, ঠিক আছে। তো ড্রাগস বাউন্ড টু প্লাজমা প্রোটিন রিমেইন অ্যাজ রিজার্ভ ড্রাগ, ঠিক আছে, এটা কি থাকে, যেগুলো প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে সেই ড্রাগটা রিজার্ভ ড্রাগ হিসেবে থাকে বডিতে, ঠিক আছে। রিজার্ভ ড্রাগস আর অলওয়েজ ইনঅ্যাক্টিভ, এটা মনে রাখতে হবে যে যে ড্রাগটা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে তারা ফার্মাকোলজিক্যাল অ্যাকশনে যায় না, তারা কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রডিউস করতে পারে না, তারা কি অবস্থায় থাকে, দে আর অলওয়েজ ইনঅ্যাক্টিভ এন্ড রিজার্ভ ফর্ম অফ ড্রাগ, তারা রিজার্ভ অবস্থায় থাকবে। যখন প্লাজমা কনসেন্ট্রেশন অফ ড্রাগ কমে যাবে, when plasma concentration of drug becomes low, তখন কি হয়, ড্রাগটা প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট থেকে ছুটে গিয়ে ফ্রি ড্রাগ হয়ে যাবে, এবং সে তখন আবার যে কি করবে, আবার ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশনে যে তখন ড্রাগটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং অ্যাক্টিভ ড্রাগটা তখন কি করবে, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রডিউস করবে। বুঝা গেল কথাটা? জি ম্যাম। আচ্ছা, highly protein bound drug largely restricted to the vascular compartment, এটা একটু আগে বলেছি যে প্রোটিন বাউন্ড অবস্থায় তারা কোথায় থাকবে, ভাস্কুলার কম্পার্টমেন্ট, দ্যাট মিন্স they are totally confined to plasma, they have low volume of distribution, কিন্তু তাদের ডিউরেশন অফ অ্যাকশন কেমন হবে, ডিউরেশন অফ অ্যাকশন লং হবে, কেন, তারা প্রোটিন বাউন্ড অবস্থা থাকে, বাউন্ড অবস্থায় তারা আস্তে আস্তে রিলিজ হবে, যখন প্রয়োজন হবে তখন, তারপরে তারা অ্যাকশন প্রডিউস করবে, তারপরে যে তারা মেটাবলিজম হবে, তারপর বডি থেকে এক্সক্রিটেড হবে। বুঝা গেল? সো তাদের ভলিউম অফ অ্যাকশন, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লো বাট ডিউরেশন অফ অ্যাকশন হাই, ঠিক আছে। তো বাউন্ড ফ্র্যাকশনটা অলওয়েজ ইন ইকুইলিব্রিয়াম উইথ দি ফ্রি ফর্ম অফ ড্রাগ, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম যে বাউন্ড ফর্ম আর ফ্রি ফর্ম এই দুইটা একটা ইকুইলিব্রিয়ামে থাকবে, যখনই ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশন ইন প্লাজমা কমে যাবে তখন বাউন্ড ড্রাগটা কি হবে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট থেকে ফ্রি হয়ে যাবে, and then this free drug then take part in pharmacological action. এই কথাটা বোঝা গেল? ম্যাম এটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, বাউন্ড ফ্র্যাকশন যেটা, it is always in equilibrium with the free form. ইকুইলিব্রিয়াম মানে কি বলো? ম্যাম সাম্যাবস্থা। হ্যাঁ, সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্য, মানে বাউন্ড ড্রাগ যতটুকু থাকবে তোমার ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশনও মানে সিমিলার থাকবে, যখন ফ্রি ড্রাগ কনসেন্ট্রেশনটা কমে যাবে ডিউ টু ড্রাগ এলিমিনেশন, তখন কি হবে, বাউন্ড অবস্থা থেকে ড্রাগটা ফ্রি হয়ে যাবে, ফ্রি হয়ে সে তখন আবার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন প্রডিউস করবে, ঠিক আছে, বোঝা গেল এখন? জি ম্যাম। আচ্ছা, এখন আসো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সিগনিফিকেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং।
তো এর আগে তো বলেই দিলাম যে প্লাজমা প্রোটিন বাউন্ড ড্রাগস আর অলওয়েজ স্টোরড অ্যান্ড ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ। ঠিক আছে, এটা হচ্ছে একটা স্টোরেজ ফর্ম অথবা রিজার্ভ ড্রাগ বলতে পারো অথবা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ড্রাগ। ঠিক আছে, তো হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগস হ্যাভ লং ডিউরেশন অফ অ্যাকশন। এটা একটু আগে বললাম যে তারা কেন তারা লং ডিউরেশন, কারণ হচ্ছে যে ড্রাগ যখন বাউন্ড অবস্থায় থাকে there will be no distribution, no biotransformation and no excretion। ঠিক আছে, তাহলে এটা দেখো এখানে কিন্তু আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ফার্মাকোকাইনেটিক। তোমাদের একটা কোশ্চেন একটু আগে বললাম না যে হাউ প্লাজমা প্রোটিন বাইন্ডিং ইনফ্লুয়েন্স ফার্মাকোডাইনামিক্স এন্ড ফার্মাকোকাইনেটিক্স অফ দ্য ড্রাগ, অথবা plasma protein binding influence pharmacodynamics and pharmacokinetics of the drug, explain the statement। সো এইভাবে তোমাদেরকে কোশ্চেন আর আনসার লিখতে হবে। হ্যাঁ, যে 2 নম্বরটা বললাম যে drugs bound to plasma protein have long duration of action, drugs bound to plasma protein no distribution, no biotransformation, no excretion। যেহেতু biotransformation, excretion, distribution এগুলা কাকে ডিল করছে, ফার্মাকোকাইনেটিক্স। এখান থেকে তুমি ফার্মাকোকাইনেটিক্সটা পেয়ে গেলা, বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখন আসো যে ইম্পর্টেন্ট দি প্লাজমা প্রোটিন বাইন্ডিং ইজ ইম্পর্টেন্ট ইন কেস অফ ড্রাগ ইন্টারঅ্যাকশন। ড্রাগ ইন্টারঅ্যাকশন মানে কি? ফার্মাকোলজিক্যাল ইফেক্ট। সো ফার্মাকোলজিক্যাল ইফেক্টটা আমরা কোথায় আলোচনা করি? ইন ফার্মাকোডাইনামিক্স। তো এই যে এখানে আমি তোমাদের ফার্মাকোডাইনামিক্স এর অ্যানসারটা দিয়ে দিলাম। যদি দুইটা ড্রাগ আমরা একসাথে দেই, আমরা কনকারেন্টলি অ্যাডমিনিস্টার করি, হ্যাঁ, when two drugs which may be bound to plasma protein are given together, যে দেখা গেল যে আমি দুইটা ড্রাগ কনকারেন্টলি অ্যাডমিনিস্টার করলাম, দুইটাই দে আর বোথ অফ দেম আর প্লাজমা প্রোটিন বাউন্ড। ঠিক আছে, তো এদের মধ্যে যেটা হাইলি প্রোটিন বাউন্ড, সে কি করবে? লেস প্রোটিন বাউন্ড ড্রাগটাকে প্লাজমা প্রোটিন বাইন্ডিং সাইট থেকে কি করবে? সরাই দিবে। হ্যাঁ, সে তাকে ডিসপ্লেস করবে। তো ডিসপ্লেস করলে কার কনসেন্ট্রেশনটা বাড়বে? ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ ফ্রি ড্রাগ ইন প্লাজমা। কোনটা? লেস প্রোটিন বাউন্ড ড্রাগের কনসেন্ট্রেশনটা বডিতে বেড়ে যাবে এবং ইট উইল প্রডিউস ড্রাগ টক্সিসিটি। বুঝা গেল কথাটা? জি ম্যাম। আচ্ছা, যেমন ধরো এখানে তোমাদেরকে কিন্তু এই কোশ্চেন গুলো অস্পিতে দেয় যে অ্যাসপিরিনের সাথে টলবুটামাইড আমরা দুইটা ড্রাগস দিলাম, বোথ অফ দেম আর প্লাজমা প্রোটিন বাউন্ড। অ্যাসপিরিন একটা এনএসএডস আর টলবুটামাইড একটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। ঠিক আছে, ওরাল হ্যাঁ, যদি আমরা অ্যাসপিরিন এবং টলবুটামাইড, অ্যাসপিরিনটা কি? একটা এনএসএডস যেটা পেইন কিলার বলে আমরা পেইন রিলিফের জন্য দেই, সাথে আমরা কি দিলাম? টলবুটামাইড দিলাম। টলবুটামাইড একটা অ্যান্টি ডায়াবেটিক এজেন্ট। ঠিক আছে, তো অ্যাসপিরিন ইজ মোর দ্যান 90% প্রোটিন বাউন্ড আর টলবুটামাইডটা লেস দ্যান 90% প্রোটিন বাউন্ড। ঠিক আছে, বোঝা গেল? এখন তাহলে কে তোমার প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে? ডেফিনিটলি যেটা হাইলি প্রোটিন বাউন্ড, সেটা যে প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে যাবে এবং it displaces the less protein bound drug from the plasma protein binding site। ঠিক আছে, তাহলে কি হবে? কার কনসেন্ট্রেশনটা বাড়বে? লেস প্রোটিন বাউন্ড ড্রাগের কনসেন্ট্রেশন বডিতে বেড়ে যাবে। ঠিক আছে, প্লাজমাতে বেড়ে যাবে। ইনক্রিজ কনসেন্ট্রেশন অফ টলবুটামাইড ইন প্লাজমা, ইট উইল প্রডিউস হাইপোগ্লাইসেমিয়া। যেহেতু এটা কি? এটা একটা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এবং তার কনসেন্ট্রেশন প্রয়োজনের তুলনায় যেহেতু বেড়ে যাচ্ছে, it will produce then hypoglycemia, patient may go into hypoglycemic shock। এটা কি বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিন্তু ওই যে তোমাদের যে কোশ্চেনটা দিলাম ওই কোশ্চেনের আনসারটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, কোশ্চেনের আনসারটা বুঝতে পারছো তো নাকি? জি ম্যাম, বুঝেছি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, একটা ডিজিজ কন্ডিশন, হ্যাঁ, যেমন ক্রনিক রেনাল ফেলিওর, আমরা জানি যে আমাদের বডির সমস্ত ড্রাগগুলো কোথা থেকে এলিমিনেশন হবে? আমরা জানি যে এক্সক্রিশন কোথা থেকে হয়? আমরা কিডনি থেকে হয়, তাই না? যদি রেনাল ফেলিওর হয় তখন হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগগুলো কি হয়? প্লাজমাতে বেড়ে যায়, তখন চান্স অফ টক্সিসিটি। ঠিক আছে, দেয়ার উইল বি চান্স অফ ড্রাগ টক্সিসিটি। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে দিস আর দি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং। এটা বোঝা গেছে পুরাটা? প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এই যে রিটেনের কোশ্চেন আসবে। জি ম্যাম।
এখন আসো অ্যাফিনিটি অফ ড্রাগস ফর ডিফারেন্ট টিস্যুস। তোমাদেরকে এখান থেকে যেমন এমসিকিউ তে দিয়ে দেয়, বুঝছো, যে কোন কোন ড্রাগের প্রতি কোন কোন ড্রাগের কোন কোন টিস্যুর প্রতি অ্যাফিনিটি আছে। It is very much important for your MCQ, ঠিক আছে, যে drugs may accumulate in specific organs or get bound to specific tissue constituents, ঠিক আছে, যেমন ডায়াগক্সিন একটু আগে বললাম যে মায়োকার্ডিয়াম বা কার্ডিয়াক টিস্যু। ক্লোরোকুইন কোথায় জমা হয়? রেটিনা এবং লিভারে। আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ড। টেট্রাসাইক্লিন is accumulated into bones and teeth. থার্পেন্টাল সোডিয়াম, যেটাকে আমরা বলি রিডিস্ট্রিবিউশন হয় থার্পেন্টাল সোডিয়াম, এটা একটা বারবিচুরেট, আলট্রা শর্ট অ্যাক্টিং বারবিচুরেট থার্পেন্টাল সোডিয়াম। ইট হ্যাজ অ্যাফিনিটি ফর এডিপোস টিস্যু, ঠিক আছে। তাহলে এগুলা কিন্তু মুখস্থ করবা, কোন কোন ড্রাগ কোন কোন টিস্যুতে যে জমা হয়। অ্যাকুমুলেশন হলে তাদের ইয়েটা কি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে, দে হ্যাভ লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন and they cannot be easily removed from the body even by hemodialysis, এই কথাটা মনে রাখবা। এখন আসো, what do you mean by volume of distribution? It is important for your OSPI, মানে OSPI যে আমাদের আমরা অবজার্ভ প্র্যাকটিক্যাল এক্সামিনেশন যেটা বলি OSPI তে এটা আমাদের ইম্পর্টেন্ট। এটা তোমাদের এখান থেকে কোশ্চেন দিতে তোমাদের এখানে অঙ্ক করতে হয়, ঠিক আছে। আচ্ছা, the apparent volume in which the drug appears to distribute with a concentration equal to that in plasma, it is known as volume of distribution of drug, ঠিক আছে। তাহলে কি বললাম, যে the apparent volume of drug মানে the apparent volume in which the drug appears to distribute with a concentration equal to that in plasma, মানে প্লাজমাতে যতটুকু থাকবে তোমার বডিতেও সেই পরিমাণ ড্রাগই কি হবে, ডিস্ট্রিবিউটেড হবে। এটাকে বলা হয় অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ, ঠিক আছে। ইট ক্যান বি এক্সপ্রেসড ইন ভিডি, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, মানে ভি দিয়ে বোঝায় ভলিউম, ডি দিয়ে বোঝায় ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তাহলে অ্যাপারেন্ট ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কি? দ্য অ্যাপারেন্ট ভলিউম ইন হুইচ the drug appears to distribute with the volume with the concentration equal to that in plasma, প্লাজমাতে যা থাকবে তোমার হোল বডিতেও তাই থাকবে, এটাকে আমরা কি বলছি, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। বুঝা গেল? Yes, ma'am. আচ্ছা, এখন আসো তোমাদেরকে পরে যে কোশ্চেনটা দেয় রিটেন প্লাস ভাইভাতে জিজ্ঞেস করে যে কয়েকটা হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ড্রাগের নাম বলো, কয়েকটা লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ড্রাগের নাম বলো। এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রিটেনও থাকে ভাইভাতেও থাকে। রিটেন মানে লার্জ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অফ ড্রাগের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা তোমাদের জিজ্ঞেস করবে, সেটা তো একটু আগে বলে দিলাম। হ্যাঁ, তো কি কি আছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, ডাইগক্সিন, ক্লোরোকুইন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ফেনোবারবিটন। এদের থেরাপিউটিক ইন্ডেক্স খুবই লো, কারণ এরা একটুখানি দিলে পরে এরা কি করে, অ্যাডপার্টিসিপেট করে, ঠিক আছে। আচ্ছা, ড্রাগস উইথ লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এগুলা কারা? যেমন বেনজোডাইজিপিন, এটা একটা খুবই সেফ ড্রাগ। তারপর ফ্লোরোপ্রোপামাইড, টলবিউটামাইড, ওয়ারফেরিন, এগুলো হচ্ছে লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এর নিচের ড্রাগস গুলো কি হয়, এরা প্লাজমা প্রোটিনের সাথে বাউন্ড অবস্থায় থাকে, যার কারণে এদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন লো, ঠিক আছে। তা বুঝা গেল কারা হাই কারা লো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, এখন আসো হাফ লাইফ অফ এ ড্রাগ। এটা কিন্তু তোমাদের গত ক্লাসে প্লাজমা হাফ লাইফ পড়েছিলাম না? জি ম্যাম, বলে দিয়েছিলেন। আচ্ছা, তাহলে তো আর পড়ানোর কিছু নাই। যে তাহলে আমি শুধু খালি একবার বলি যে প্লাজমা হাফ লাইফটা কাকে বলে? ইট ইজ দ্য টাইম বাই হুইচ দ্য কনসেন্ট্রেশন অফ ড্রাগ বিকামস half of its original concentration is known as plasma half life. তো হাফ লাইফটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা কি বায়োলজিক্যাল হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ, আর একটা হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ, ঠিক আছে। তো আমরা যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন জানা সেটা হচ্ছে plasma half-life, যে the time by which the concentration of drug becomes half of its original concentration in plasma, it is known as plasma half-life of a drug. এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি, টি হাফ, এবং এটাকে কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, plasma half-life is equal to 0.693 into volume of distribution divided by clearance. তোমার ক্লিয়ারেন্স দেওয়া থাকবে, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন দেওয়া থাকবে, তোমাকে প্লাজমা হাফ লাইফ ক্যালকুলেট করে বের করতে হবে। এই কোশ্চেন গুলো খুবই ইজি, এগুলো তোমাদের অস্পিতে থাকে, ঠিক আছে। আচ্ছা,
তোমাদেরকে এর আগে বলছিলাম যে হোয়াট ইনফরমেশন উইল ইউ গেট ফ্রম প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ, এটাও কিন্তু তোমাদের বলে দিছিলাম, মনে আছে কি কি? একটা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ ক্যান বি নোন, তারপরে টু মেক ডোজেজ শিডিউল অর ফ্রিকোয়েন্সি অফ ডিস্ট্রিবিউশন অথবা অ্যাডমিনিস্ট্রেশন, যে আমরা ডোজেজ শিডিউল করতে পারি। তাহলে কি করবে, ডোজেজ শিডিউল দিয়ে আমাদের দরকারটা কি, কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন, মানে দিনে কতবার আমি ড্রাগটা দিব সেটা জানতে পারবো। আরেকটা কি, স্টেডি স্টেট কনসেন্ট্রেশন অফ ড্রাগ ক্যান ডিটারমাইন, ঠিক আছে? তো স্টেডি স্টেট কনসেন্ট্রেশন বলতে কি বুঝাই, the rate at which the rate of administration and rate of drug elimination is equal, it is known as steady state plasma concentration. About 4 to 5 half-life requires to complete elimination of a drug from the body. আমাদের 4 থেকে 5টা প্লাজমা হাফ লাইফ লাগে for complete elimination of drug from the body. এটা কিন্তু তোমাদের জিজ্ঞেস করবে কয়টা হাফ লাইফ লাগে টোটাল বডি থেকে ড্রাগটা বের হয়ে যেতে, ঠিক আছে? It will take about 4 to 5 half-lives for the drug for complete elimination from the body. এটা তোমাদের জিজ্ঞেস করবে, বুঝা গেল? Yes, ma'am. আচ্ছা, প্লাজমা হাফ লাইফ দেখে আমরা আরেকটা করতে পারি, রুট সিলেকশনও করতে পারি। হ্যাঁ, যদি শর্ট ডিউরেশন অফ অ্যাকশন হয় তাহলে আমরা সেই ড্রাগগুলোকে আমরা কি করব, ইন্ট্রাভেনাসলি দিব। কেন? কারণ হচ্ছে তাদের র্যাপিড অনসেট অফ অ্যাকশন, তাড়াতাড়ি অ্যাকশন পাবো, এবং যেহেতু শর্ট ডিউরেশন আমাদেরকে তাদেরকে ইন্ট্রাভেনাসলি দিতে হবে। যদি লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন হয় তাহলে ওরালি দিতে হবে। এভাবে আমরা রুট সিলেকশন করতে পারি, ঠিক আছে? আচ্ছা, যেটা তো এগুলো বলেই দিছি, আর কিছু নাই। তাহলে দিস আর অল অ্যাবাউট ডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। এখন এই ডিস্ট্রিবিউশন ব্যাপারে তোমাদের কি আর কোনো কোশ্চেন আছে? না ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে।